নেই নেতাকর্মী, খুলনায় মন্ত্রী এমপিদের 10টি বাড়ি এখন পরিত্যক্ত। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে উত্তেজনা। সরিষা ক্ষেতের পাশে বাক্স বিপুল মধু আহরণের আশা মৌ চাষিদের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। খুলনায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র ও এমপিদের 10টি বাড়ি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। একসময় নেতাকর্মী থেকে সাধারণ মানুষের ভিড় লেগে থাকতো যে বাড়িগুলোতে, সেগুলো এখন শুনশান নীরব। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুরোপুরি বদলে গেছে সেই চেনা চিত্র। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একসময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতাকর্মী আর নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর থাকত খুলনা নগরীর গণভবন হিসেবে খ্যাত শেখ বাড়ি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি এটি। 16 বছরে ক্ষমতাধর 3 এমপির বাসস্থান হওয়ায় বাড়িটি হয়ে উঠেছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত বা ভাগ্য নির্ধারণ হতো এই বাড়ি থেকেই। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানুষের ক্রোধের আগুনে। একই অবস্থা খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ডুমুরিয়া সদরের দোতলা বাড়ি, নগরীর রেলগেট এলাকায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের 2টি বাড়ি, কাস্টমস ঘাট এলাকায় সাবেক মেয়র ও তার স্ত্রী সাবেক পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারের 6তলা ভবন এখন ভুতুড়ে বাড়ি। খুলনা 6 আসনের সাবেক সংসদ সদস্য শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবুর 5তলা বাড়ি, খুলনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের দাকপের দোতলা বাড়ি সবই এখন পরিত্যক্ত। জনগণকে বঞ্চিত করে নিজেদের ফায়দা লোটার ফল এমনই হয়, মন্তব্য সাধারণ মানুষের। হঠাৎ করে এমপি হওয়ার পরে কিভাবে রাতারাতি একটা বাড়ি করে ফেলালো আমাদের এলাকার ভিতরে। না, এখন তো কেউ আসে না, যেহেতু দল নাই ক্ষমতা, এখন আর তার কাছে কেউ আসার মতো নাই। সমস্ত জেলারই লোকজনই আসতো আর কি। আর এখন দেখি না, কেউই আসে না, কেউ নাইও মনে হয় বাসায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতি পট পরিবর্তনের সাথে এমন পরিণতি নজিরবিহীন। একটি বাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা ভেঙে ফেলা কিংবা বন্ধ করে দেওয়া একটি পট পরিবর্তনের সাথে সাথে এটা কিন্তু একটা অস্বাভাবিক জনরোষ আমি বলবো। এবং এই জনরোষগুলো তখনই তৈরি হয় যখন রাজনীতিবিদরা অপরিণামদর্শী কাজ করে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় খুলনা 3 আসনের সাবেক সংসদ সদস্য এস.এম. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদের বাড়ি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ আবারও পতাকা বৈঠকে বসবেন দুই বাহিনীর কর্মকর্তারা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। আগের সংবাদে যেমনটা জানিয়েছিলাম, আজ নতুন করে আর কোনো উত্তেজনার ঘটনা ঘটেনি। একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সীমান্তে। সীমান্তবাসীর মধ্যে কোনো উত্তেজনা নেই ভয় বা আতঙ্ক। গতকাল যে উত্তেজনার পরিস্থিতি ছিল সেটা আজ দেখা যায়নি। গতকাল বিজিপি এবং বিএসএফ নিজ নিজ সীমানায় সতর্ক অবস্থায় ছিল। বিজিবির সঙ্গে বাংলাদেশিরা ও বিএসএফের সঙ্গে ভারতীয়রা যোগ দিয়েছিলেন। দুই দেশের মানুষের উপস্থিতির কারণে উত্তেজনা বেশি হয়। তবে আজকে একেবারেই স্বাভাবিক জীবনযাপন করছে সীমান্তের মানুষ। সীমান্তের উত্তেজনা নিয়ে এরই মধ্যে বিজিপি ও বিএসএফের 2টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বিকেলে আবারও বৈঠকে বসেছেন বিজিপি বিএসএফের কর্মকর্তারা। তবে চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া জানিয়েছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ আছে। আজকের পতাকা বৈঠক থেকে একটি সুন্দর সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।
পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। আজ সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন জানান, জরুরি পরিষেবা ছাড়া সব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করেন। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পোষ্য কোটা বহাল রাখতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তারা। বেশ কয়েকটি জেলার মাঠে চাষ হচ্ছে সরিষা, আর এসব ক্ষেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষিরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ জুড়ে দোল খাচ্ছে সরিষা ফুল। সরিষা ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির ছাঁক। মধু আহরণ করতে গড়ে উঠেছে ছোট বড় প্রায় ১০০ মধুর খামার, যেখানে উৎপাদন হবে ১৫০ টন মধু। মাগুরায় এসব খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় ৫০০ মানুষের। এটা আমাদের ঐতিহ্যবাহী এলাকাবাসী সরিষার সময় প্রত্যেক বছরে এই ধরনের মধু তারা সংগ্রহ করে। এই সিজনে অনেক লোকজন কাজ করে, অভাব না দূরে চলে যায়। কুষ্টিয়ায় সরিষা ক্ষেতে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। ক্ষেত থেকে সংগৃহীত মধু স্থানীয় বাজার সহ দেশে ও বিদেশে সরবরাহ করছেন তারা। এদিকে মানিকগঞ্জে বৈরী আবহাওয়া, সরিষা চাষ কম ও মৌয়ালরা কম আসায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা কম হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এবছর মধুর দামও বেশি, তাই লোকসানের আশঙ্কা মৌয়ালদের। ৪০০ টাকা কেজি, আর এবার একটু বেশি চাইতেছে, ৫০০ টাকা কেজি চাইতেছে। আমার আশা ছিল ২৫ মণ মধু সংগ্রহ হবে, সেখানে একবার সংগ্রহ করছি, ৫ মণ মধু হয়েছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাতিলের সৌজন্যে জানাবো বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় দর্শক, ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৮ম দিন আজ। মেলার খবর জানাতে এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। তার কাছ থেকে জানার চেষ্টা করব ৮ম দিনে তিনি মেলা কেমন দেখছেন, ক্রেতা দর্শনার্থীরা সেখানে কেমন উপস্থিতি, তাদের মন্তব্য নিতে পারছেন কিনা, সবকিছুই জানাবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সহকর্মী মাহফুজা মুসলিহি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে। দর্শক, পুরো মেলার চিত্র তিনি জানানোর চেষ্টা করবে। আমরা প্রতিদিনই চেষ্টা করছি এটিএন নিউজের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। একেবারে সমস্ত বিষয়গুলো সেখানে থাকবে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে। এবং প্রতি বছর যেহেতু এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে স্বাভাবিকভাবে আসছেন এবং তাদের সঙ্গে আমি কথা বলে যেটি জেনেছি যে তারা কিন্তু আসলে ঘোরাঘুরিটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তারা বলছেন যে নিজের পছন্দের পণ্য কেনার চেয়ে আসলে তারা এই মুহূর্তে ঘুরতে পছন্দ করছেন, একটু শীত শীত আবহাওয়াকে তারা প্রাধান্য দিয়েছেন এরকম। এবং বাম দিকে আমার দেখতেই পাচ্ছেন যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যেই প্যাভিলিয়নটি রয়েছে, সেখানে কিন্তু দেশজ যেসব পণ্য সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং দেশীয় যেসব উপাদান রয়েছে, বিশেষ করে নারিকেলের সোবরা এবং বাঁশ, বেত এবং কাঠ দিয়ে তৈরি নানান রকমের শোপিস কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু শতরঞ্জি রয়েছে, যেটি আসলে বিশেষ করে ঘর গৃহস্থলী যারা নারী যারা আছেন তারা কিন্তু খুব এটিকে পছন্দ করছেন এবং লুফে নিয়েছেন অনেকটাই তাদের আকর্ষণীয় পণ্য আমরা লক্ষ্য করেছি। এর বাইরে যদি বলি, আপনি এই বস্ত্র পাট মন্ত্রণালয়ের যেই প্যাভিলিয়নটি রয়েছে এর পিছনে কিন্তু ফুড কর্নার দেখছেন। এই ফুড কর্নারে কিন্তু দেশি এবং বিদেশি দুই ধরনের পণ্যই, বিশেষ করে খাদ্যপণ্য আমরা পেয়েছি এবং এখানে কিন্তু বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে, যারা বাবা মার সঙ্গে এসেছেন, বেশ এনজয় করেছে। এর ভেতর কিছুক্ষণ কথা বলি, ভেতর দিক আসলে
জমেছে, এর চেয়েও বেশি আমি লক্ষ্য করেছি, বিশেষ করে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বাণিজ্য মেলার খবর জানাবো আরো খবর। নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা প্রদর্শিত হওয়ার জের ধরে ভাঙচুর হয়েছে হাসপাতালটিতে। জানা গেছে গতরাত 10:30টার দিকে শহরের হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে ওঠে। ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। এক পর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুম ইফতেখার জানান, স্বাস্থ্য বিভাগের একটি টিম ঘটনা তদন্ত করছে। এ পর্যায়ে সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকবে। নদী খননে 4 কোটি টাকা খরচ, দুর্ভোগ কমেনি পাবনা হাওরবাসীর। চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, 6 জনের বিরুদ্ধে মামলা। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। জলাবদ্ধতা কাটাতে সুনামগঞ্জের কানাইখাল নদী খননে 4 কোটি টাকা খরচ হলেও দুর্ভোগ কমেনি জামালগঞ্জের পাগনার হাওর পাড়ের মানুষের। সুনামগঞ্জ জেলার 95টি হাওরের মধ্যে অন্যতম পাগনার হাওর। এই হাওরের ফসল ঘরে তুলতে পারলেই হাসি ফোটে প্রান্তিক কৃষকদের মুখে, কিন্তু গত 10 বছর ধরে এই হাওর জলাবদ্ধ হয়ে থাকায় ফসল বঞ্চিত তারা। কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে চকরিয়া থানায় ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 4 জনকে ধর্ষণের সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে ভুক্তভোগী কিশোরী। গত রোববার মহেশখালী গ্রামের বাড়ি ফেরার পথে বদরখালী মহেশখালী সংযোগ সেতু এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল মেয়েটি। বিশেষ খবরে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন দেশের খবর। জামালপুরের সরিষা বাড়িতে ট্রেনের ধাক্কায় সার বোঝাই ট্রাকের চালক সহ 3 জন আহত হয়েছেন ট্রেনের চালকও। উদ্ধার কাজের পর সকাল 10টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর জামালপুর তারাকান্দি লাইনে 5.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ভুয়াপুর থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর 4:30টায় সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড়ে পৌঁছায়। এ সময় রেল লাইনের উপর উঠে পড়া জামালপুরগামী সারবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। সংবাদ শেষ করব ঐতিহ্যবাহী শীতকালীন ঘোড়দৌড় প্রতিযোগিতার খবর দিয়ে। শীতকাল মানেই গ্রামীণ জনপদে নানা রকম উৎসব মুখরতা। উৎসবপ্রিয় মানুষ মেতে ওঠেন ঐতিহ্যবাহী লোক উৎসবে। তেমনি টাঙ্গাইলের ঘাটাইলে হয়ে গেল শীতকালীন ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে, যেমন
হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার মানুষের এক স্বতঃস্ফূর্ত আনন্দ আয়োজন ঘোড়দৌড়। ঘাটাইলের বাসতৈল এলাকায় হলো হারিয়ে যেতে বসা সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। কেউ প্রথম, কেউ কেউ বহু বছর পর এই প্রতিযোগিতা উপভোগ করেন। এমন আয়োজনের ধারাবাহিকতা চান দর্শকরাও। বিগত আমি 20 বছর পরে দেখলাম, খুবই ভালো লাগলো। আমরা চাই যে প্রতি বছর এরকম আয়োজন হোক। পাহাড়বাসী অনেক আনন্দিত এই খেলা ঘোড়দৌড় দেখার জন্য। দেশের বিভিন্ন এলাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় অর্ধশত ঘোড়া। বড় কদম ও বড় থপর দৌড়ের 4টি ধাপে হয় প্রতিযোগিতা। বিপুল সংখ্যক দর্শকদের আনন্দ দিতে পেরে খুশি ঘোড়ার মালিকরাও। আমার ঘোড়া 1 নাম্বার দাপটে প্রথম স্থান অধিকার করেছে এবং অনেক সুষ্ঠু এবং সুন্দর একটা ঘোড়দৌড় আমরা উপভোগ করেছি। এই ঘোড়া আমার 1 নম্বরের দাপটে 3rd হয়েছে। ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে পরিচিত করার লক্ষ্যেই এই আয়োজন, জানান আয়োজকরা। আমাদের এই সমাজ থেকে মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, সমাজ আবার নতুন করে গড়ে উঠবে, সেই লক্ষ্যেই আজকের খেলা আমাদের আয়োজন করা। এই যে ঘোড়দৌড়, এটা কিন্তু হাজারো বছরের কিন্তু সংস্কৃতি কৃষ্টি। ভালো মানুষ করার ক্ষেত্রে এই সকল উদ্যোগ আমি মনে করি অত্যন্ত প্রশংসনীয়। বিজয়ীরা পান পুরস্কার, আর ধারাবাহিকভাবে প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা নিয়ে বাড়ি ফেরেন দর্শকরা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নেই নেতাকর্মী, খুলনায় মন্ত্রী এমপিদের 10টি বাড়ি এখন পরিত্যক্ত। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে উত্তেজনা। সরিষা ক্ষেতের পাশে বাক্স, বিপুল মধু আহরণের আশা মৌ চাষিদের। নদী খননে 4 কোটি টাকা খরচ হলেও দুর্ভোগ কমেনি পাগনা হাওরবাসীর। চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, 6 জনের বিরুদ্ধে মামলা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।